আজকে শেষ করছি আপনাদের আপনি শেষ করছেন জামাত ইসলামে, কিন্তু সে আওয়ামী লীগের সঙ্গে সেই নির্বাচনে যোগ দিচ্ছে। হ্যাঁ, একটা সংগঠনের নির্বাচন প্রিয়তা থাকতে পারে, না থাকার আরেকটি কথা তিনি বলছেন যে দেশ বিক্রির একটি আশঙ্কার কথা আমি দেশ বলছেন। বিক্রির কথা বলবো না এই কারণে, ভিন্ন মতে পারে, যেমন বাম রাজনীতির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করেছে, জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। বাম যদি মুক্তিযুদ্ধের পক্ষে থেকে অমার্জনীয় অপরাধ করে থাকে, আর জামাত ইসলাম যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকে অমার্জিত একেবারে স্বর্গে বাস করে থাকে, এটা লজিক্যাল না। আমি বামের রাজনীতি করি না, জামাত ইসলামের রাজনীতি করি না, মুসলিম লীগের রাজনীতি করি না, আমি বিএনপি করি, কিন্তু তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে না? ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে না? যদি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা না থাকে, সে তো গণতন্ত্রী না। জামাত ইসলামের ত্রুটি বিচ্যুতি আমি আলোচনা করতে পারি, এমনকি বামপন্থীদেরও ত্রুটি বিচ্যুতি আমরা আলোচনা করতে পারি, কিন্তু শ্রদ্ধা থাকতে হবে। অমার্জনীয় শব্দ প্রয়োগ করে এই যে ভৎসনা করা যাকে বলে, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে, রাজনীতিকে সমৃদ্ধ করবে না। এটা বরঞ্চ ফ্যাসিবাদকে আরো বেশি সামনের দিকে নিয়ে আসবে। আর দেশ কখনো বিক্রি হয় না, এগুলো পলিটিক্যাল স্লোগান। এবং ওই যেমন সে বিক্রি করবে কি, সে ভারতেই চলে গেছে, বিক্রি করবে কি? গণবিরোধী সিদ্ধান্ত এবং যখন ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করবে, যেমন জামাত ইসলাম যখন পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে, শহীদ জিয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রাজনীতিতে ফিরে আসার জন্য। যেমন শহীদ জিয়া রহমান বাকশাল পতনের পরে রাজনীতি আনছিল, তখনও কিন্তু জামাত ক্ষমতা, নেম অফ জামাত রাজনীতিতে আসে না, ইসলামিক ডেমোক্রেট লীগ হিসাবে আসছিল। এরশাদ সাহেবের সময় নেম অফ জামাত, অর্থাৎ ইসলামিক ডেমোক্রেটিক লীগ ভেঙে দল, কয়েকটা ইসলামিক দল মিলে তখন এবার যে ভোটটা হবে, যদি আমরা সত্যিকারের গণঅভ্যুত্থানের যে লক্ষ্য চেতনার উপরে করতে পারি, তাহলে জামাত বা বিএনপি বা অন্যান্য যে দল অংশগ্রহণ করেছেন সেই দলটা আমাদের সাথে আছে। এবং সাম্প্রতিক যে সার্ভেগুলো হয়েছে সেটাও বলে যে এবারে মানুষের পরিবর্তন চাচ্ছে, এবং সেই পরিবর্তনটা কিন্তু 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষে সেখানে হবে। সুতরাং ওনারা দ্বিগুণ সিট পাবেন। আমি জানি না ওনারা কোথায় থেকে এই জরিপটা করেছেন। বাংলাদেশে যারাই এবার সার্ভে করেছেন, কোনো সার্ভেতে এরকম দ্বিগুণ পাওয়ার সম্ভাবনা কারো যদি থাকতো, তাহলে ওনারা এই কাজটা কেন করলেন? ওনারা এলডিপিকে ভাঙলেন, এনপিপিকে ভাঙলেন, এনডিএমকে ভাঙলেন, সব দলকে ভাঙে কেন ঢুকালেন? বিএনপিতে বলেন তো, ওই যে বয়, যদি এত ওনারা কনফিডেন্স থাকতো দানের জিতে যাবে, তাহলে ওনারা সব, যেখানে জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের উপকার, এবার তারা কি করেছেন? সব দলকে বিলুপ্ত করে কি করেছেন? দানেশের প্রতি নিয়ে আসছেন। এটা কেন করেছেন বলুন তো? ওই যে যদি হেরে যান, যার জন্যই প্রায় 5টা মতো দল এবার কি হয়েছে, এই বিএনপি বিলুপ্ত হয়ে গেছে। এটা দল নাই, নেতা এসে যোগ দিয়েছেন বিএনপিতে, দানশেষ প্রতীক নিয়েছেন। তো যদি বাস্তবতা, এটাই বাস্তবতা, বাকি যা বলা হয় এটা মানুষকে বলা হয় যে আমরা তো আসলে আছি, আমাদেরকে তো ভয়, আমরা তো মোটামুটি সাহসী আছি। আমরা এটা অনেকটা গভীর অন্ধকারে জিজি পোকাকে ভয় পেয়ে আমি খুব বীরুত্তম সাহসী বলা যায়। বাস্তবতা ওনারাও বুঝেন, ভোটের মাঠে সিচুয়েশন কিন্তু ভালো না, যার জন্যই ওনারা ভয়ভীতি দেখাচ্ছেন, ভোট কেন্দ্রে আসবেন না। মিডিয়া বা হ্যান্ডেল এইগুলো হ্যাক হতেই পারে, কিন্তু উনি হলেন জামাতের 1 নম্বর ব্যক্তি। ডাক্তার শফিক সাহেব তো জামাতের 1 নম্বর ব্যক্তি। তো একটা হ্যাক হওয়ার 9 ঘন্টা পর আপনি জামাতের বিরুদ্ধে এখন একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, 1 সেকেন্ডের মধ্যে 1000 জন আপনার বিরুদ্ধে কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে। জাস্ট একটা দেন আপনি 1 সেকেন্ডের মধ্যে। তার পার্টি প্রধান, আমার কাছে মনে হয়েছে এই দেশের সবথেকে সোশ্যাল মিডিয়াতে যে ইনভেস্টমেন্ট অন্য কোনো পার্টির বা দক্ষতা এটা নাই। মানে এই মিডিয়াকে বিএনপি এত পারে নাই। সেই দক্ষ কর্মী বাহিনী থাকা অবস্থায় একটা দলের প্রধানের বিরুদ্ধে যখন এই ধরনের হ্যাক হয়ে যাওয়ার পর 9 ঘন্টা পর তার আদালত কি বলে থানাতে গিয়ে জিডি করে, তখন আমার কাছে সামথিং রং মনে হয়। এটা যদি বিএনপি বলতো, আদার্স পার্টি বলতো, তাহলে এদের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ব্যাপারে এতটা দক্ষতা, এতটা ইনভেস্টমেন্ট আছে বলে আমার কাছে মনে হয় না। তো এই দল যখন তার আমিরকে ব্যাপারে
মানে যে মন্তব্যটা এসছে, হ্যাঁ এটা দুঃখজনক। উনি অস্বীকার করছেন, প্রতিবাদ করছেন, আমি তাকে অভিনন্দন জানাই। তিনি যদি এটা বলে না থাকেন, যে মহলই করুক, তিনি কোনো নাম বলেননি, যে মহলই বলুক, রাজনীতিতে একটা শিষ্টাচার থাকতে হবে। যখন উনি বলছেন, এটা ওই জায়গাটা শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই প্রশ্নগুলো যখন এসছে, এই প্রশ্ন কেন তিনি 9 ঘন্টা পর বললেন? জি, জামাতের পক্ষে বলা হচ্ছে একটি বিষয়। আমি বলছিলাম যে বিএনপি এখন ইস্যু কি পাবেন। এখানে বিকাল 4:37 হলো আপত্তিকর পোস্ট করা হয়েছে, আমরা 4:08 জানতে পেরেছি আমরা, এবং 5:09 আমরা আমাদের আবার পাসওয়ার্ড চেঞ্জ করে আমরা এটাকে নিয়ন্ত্রণে নিয়েছি। কালকে বিকালের ঘটনা, এবং আমরা বলেছি এটা হ্যাক হয়েছে। এরপরও আমরা দেখলাম যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যে জিনিসটা হ্যাক হওয়ার পর বলা হয়েছে এটা হ্যাক হয়েছে, আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই পোস্টটা আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এটাকে একটা রাজনৈতিক ইস্যু কারা বানিয়েছে বলুন? ছাত্রদল বানিয়েছে, গিয়ে সমাবেশ করেছে, বামরা বানিয়েছে। বাংলাদেশের জন্য আসলে বামরা একটা অভিশাপ, বামরা যদি বাংলাদেশের জন্য, এই বামদের কোনো কাজ নাই। আমি দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশের কোনো দুর্যোগে বামদের আমরা কোথাও দেখি না, না শিডরে, না ঘূর্ণিঝড়ে, না শীতকালে, না বন্যায়, না কিছু। 5ই আগস্টের আন্দোলনে তো সবাই একসঙ্গেই ছিলেন। এদেরকে দেখি কখন? ওই কোথায় কি একটা হইল, যখন মোশাররফ হোসেন ঠাকুর বলল যে নেকাবেরা পতিতার মতো, তখন এই বামরা কি, তারা কি 100%? তো 99 রিয়েকশন দেখায়। অন্যরা করলে 10% রিয়েকশনও দেখায় না। এই জন্যই বাংলাদেশের বাম রাজনীতি এখন অধপতন হয়ে, আর অধপতন হবে। কোনো কথা নাই, বার্তা নাই, কোনো পাবলিক কানেকশন নাই। কি সিলে কান নিয়ে গেল রে, নিয়ে গেছে, কান হাত দিয়েও দেখে না, রাস্তা কর্মসূচি ঘোষণা করে দেয়। আগামী দিনে এটা অভিশাপ বাংলাদেশের বাম রাজনীতি, এই অভিশাপ কখনো তারা বুঝতে পারবে না। আমি বলি, এই অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে কি বাম দলরা জড়িত? সেটি আপনি দেখেন না তারা কি করেছে? তারা আজকে মিছিল করেছে, মিছিল করার অসুবিধা নাই, সবসময় কেন মিছিল করেন না? যখন বিএনপি নেতারা বলে তখন বামরা খুব ঘুমাই থাকে, তাদের কোনো ঘুম ভাঙে না। যখন কোথাও জামাত একটু ভুল করলো, ভুলটা আমরা করতে অনিচ্ছা ভুল হয়ে যেতে পারে, তখন তারা যে সব একযোগে হয়ে যায়। এই যে বাংলাদেশের বাম পলিটিক্স নীতি বহির্ভূত, এই জন্যই বাংলাদেশে কেউ এখন বাম সংগঠন সংখ্যালঘু হয়ে গেছে, এদের কেউ আর করতে চায় না। দেখুন যেটি এখানে বলেছেন আমাদের দুদু ভাই, এটি মিডিয়ার কথা, আমরা বলতে চাই না। এই যে গত 1.5 বছর বা অর্ধশত নারীর দর্শনের শিকার হয়েছে, এটি মিডিয়ার খবর, আমরা কিন্তু বলছি, আমরা বানাই বলছি না। নানা ধরনের এবার সারা দেশে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা, এটি আসলে সফল হবে না। শেরপুরে একটা ঘটনা, আমাদের এটা জল করিমকে ওনারা হত্যা করেছেন। আবার দেখলাম 2 জায়গায় পারিবারিক মানে কলহে মানুষ মারা যায়, এটাকেও রাজনীতির রূপ দেওয়ার চেষ্টা করা হয়। আসলে ওনারা এমন করে ব্যাকফুটে চলে গিয়েছেন, এটাকে যে ওনারা ভালো করে ডিফেন্ড করে সামনে আগাবেন, তার যৌক্তিক কোনো ইস্যু এজেন্ডা না পাওয়ার কারণেই ওই যে সিলে কান নিয়ে গেছে বলে দৌড়াচ্ছে হলো সিলের দিকে, কানে হাত দিয়ে দেখে না। এটা বর্তমান বাংলাদেশের বাস্তবতায় ওনাদের হয়ে গিয়েছে। দেখুন আপনি আরেকটা কথা এখানে বলেছেন, আমাদের গণভোটে হারা দেওয়া নিয়ে। দেখুন আমি এখানে আসার আগে এটা শহীদ পরিবারের সাথে আমার সাক্ষাৎ ছিল, শহীদ এসেছেন যারা ঢাকা 11 আসনে আছেন, তাদের কান্না, তারা আমাদেরকে বলেছেন যে আমরা এমন বাংলাদেশ চাই যারা দেশ বিক্রি করবেন না, আপনারা আমাদেরকে সংস্কারটা বাস্তবায়ন করে দেন। দেশ বিক্রি আসলে কারা করতে চায়? দেশ বিক্রির প্রসঙ্গ তাদের কাছে আমাদের বিএনপির চেয়ারম্যানকে তিনি বলেছেন এটা আমাদের দাবি ছিল, কারণ আমরা সবার দেশটাকে আমরা ওন করি। এখন দেরিতে বলে ফেলেছেন, অর্থাৎ আরও আগে বলতে পারলে এটা সবার জন্য ভালো হতো, মানুষ একটা পজিটিভ মেসেজ পেত, না আগামী রাজনীতিটা আমাদের ভালোর দিকে সেখানে যাচ্ছে। আর একটা ইস্যু ভাই বলেছেন, আমরা যেটা বলি, দেখুন 31 জন আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন 2014 সালে ইলেক্টেড, আমাদের মহিলা ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন। আমরা এখনও বলি জামাত ইসলামী এবার সংস্কার কমিশনে আমরা প্রস্তাব দিয়েছি যে ইউনিয়ন পর্যায়ে যে 9 জন করে ওয়ার্ড মেম্বার থাকেন, যাদের সেখানে 9 জন নারী সদস্য থাকেন আলাদা করে, 9 না 18 সেখানে হবে। তো আমরা তো তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন করার জন্য আমরা সেখানে প্রস্তাব দিয়েছি এবং সবাই সেখানে সম্মতি দিয়েছেন। আগামী সংস্কার যে প্রস্তাবনা গ্র্যাজুয়ালি যেটাকে 15% নিয়ে যাওয়া, সেখানে আমরা সম্মতি দিয়েছি না। সুতরাং গণভোট আমাদের হ্যাঁ হবে ইনশাল্লাহ, এবং তার ভিত্তিতে জামাত ইসলাম আগামী নির্বাচনে আপনি দেখবেন যে সুন্দর পরিবেশ কাজ করে, যদি নারীর প্রতি হেনস্থা রাজনৈতিকভাবে বন্ধ হয়ে যায়, এটি সময়কে বাস্তব আইন যখন এটা বৃত্তি পেয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে জামাত ইসলাম, আমরা আইনের স্বাক্ষর আমরা করেছি, সে জায়গাটাও আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের দলে আলাপ আলোচনা হচ্ছে। আমি দুদুভাইয়ের কাছে আসতে চাই, তিনি বলছিলেন যে বেশ কিছু বিষয়ে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, তাই বিএনপি অহেতুক কথা বলছে এবং অবস্থান বলছেন যে তিনি তার দাবি যে বিএনপির অবস্থান নিচের দিকে আছে। আপনি আসলে কি মনে করছেন তার বক্তব্য? বিএনপি আমার মনে হয় দ্বিগুণের বেশি সিট পাবে, কমপক্ষে দ্বিগুণ, তাহলে তো 400 হবে।
আর জামাতে ইসলাম যদি দ্বিগুণ পায় তাহলে সর্বোচ্চ সিট যদি 20টা ধরি 40টা হবে। তা আমরা যদি 400 সিট পেয়ে যাই, আর সিট থাকে কোথায়? দ্বিগুণ। রাজনীতিটা বাস্তব দৃষ্টিতে দেখতে হবে। আমি এখন দাবি করে অনেক কিছু মানে বিরিয়ানি, ভালো ভালো খাবার খেতে পারে, এটা কল্পনাই। বাস্তবতাটা কি? মানুষের হৃদয়ে ঢুকতে হলে পরে মানুষকে সম্মান দিতে হবে, সত্য বলতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের অতীত এবং বর্তমান এই ধারাবাহিক সময় যদি আমি বিশ্লেষণ করি, রাজনীতির নির্বাচনে তাদের মানে জাতীয় রাজনীতি নির্বাচনে, সংসদ নির্বাচনে খুব ভালো কিছু হয় নাই। মহিলারা আসবেন না বোরকা পরানোর জন্য, এটি বাস্তবতা হয়ে থাকে। আমি এই টক শো আমি শেষ না, না। আমাকে শেষ করতে হচ্ছে আজকে। মিথ্যে কথা বলার জন্য আমি কেন আসুন, উৎসবের বাইরে পড়ে না ওগুলো। যেমন উৎসবের ব্যাপার, ধর্মীয় উৎসব, নির্বাচন আমাদের দেশের ইউনিয়ন কাউন্সিলের থেকে শুরু করে জাতীয় ইলেকশন, মানুষ অনেক সময় কোনো কোনো বাসায় যায়, আমি নিজেও যখন প্রার্থী হয়েছিলাম বা নির্বাচন করছি দেখছি, পানি চাইছে, যেটা আমাদের গ্রামের সংস্কৃতিতে, সেখানে একটু গুড় হলেও দিয়েছে, একটু মুড়ি হলেও দিছে, শুধু পানি দেয় না তারা। এটা উৎসবের অ্যাকশন, একটু বসে খেতে হবে, মানে দাঁড়িয়েও পানি খেতে দেবে না, একটু বসতে হবে। তো এটা আমাদের মানে দেশের একটা সংস্কৃতির অংশ। তো সেই জায়গায় জাতীয় ইলেকশন বলা যায় যে 15-16 বছর না, গত 20 বছরের মধ্যে 3টা ইলেকশনের কথা বলি, আসলে আমার কাছে মনে হচ্ছে 4টা। 2008 সালের নির্বাচনে যেটাকে এখন সব প্রকাশ পাচ্ছে, ওই সময় তো প্রকাশ পায় নাই, যে মিস্টার ফখরুদ্দিন, জেনারেল মঈন এবং একটি রাজনৈতিক দল যেটা শেখ হাসিনার মিলেমিশেই সেই নির্বাচনটা, এবং ভারত সেই সময় বিএনপিকে কি করে, বিএনপি তো মানে 29টা সিটের পার্টি না, এটা চোখ বন্ধ করে বলা যায়। কখনোই এই অবস্থায় বিএনপি পড়ে নাই। তখন যে সামরিক ব্যক্তিরা ক্ষমতা নিয়ন্ত্রিত করছিল, ওই খারাপ নির্বাচনের মধ্য দিয়েও মানে গণতন্ত্র ফিরে আসুক, এটা চেষ্টা উদ্যোগ নিয়েছিল 2008-এর, কিন্তু সেটাও মানে সেইভাবে তখন সফল হয় না। মানে আপনি আশঙ্কার জায়গাটা কি আসলে উড়িয়ে দিতে চাইছেন? না, না, আমি উড়িয়ে দিতে চাচ্ছি না। আশঙ্কার ঘটনা ঘটার আগে আমি এটা মাথায় নিচ্ছে না, কিন্তু প্রিভারশনটা, যেটা নির্বাচনের সঙ্গে যারা সরকারিভাবে যুক্ত, রাজনৈতিক দল যুক্ত বা নানাভাবে যুক্ত সমাজে, তাদেরকে সতর্ক থাকতে হবে। একটি বক্তব্য আমি মনে পড়ছে, কয়েকদিন আগে একটি বক্তব্য দেখেছিলাম, সম্ভবত হাবিবুর রহমান হাবিব ভাই একটি বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে পাকা ধান কেটে মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে, একটি আশঙ্কার কথা তিনিও বলছেন। অনেকেই বলছে নির্বাচন হবে কিন্তু ঘোষণা হবে আরেকটা, এরকম কথাও আমার কাছে বা কানে এসছে। এই বিষয়টা ওই তখনই ভাবে এই প্রশাসন খুব একটা পরিবর্তন হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা পরিবর্তন হয়নি, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে কর্ম অতীতে, মানে 3টি নির্বাচনের ক্ষেত্রে, তো এই যে পরিবর্তন না হওয়া, সংস্কার না হওয়া, যেটা ডক্টর ইউনূসও স্বীকার করেছিল, ওই জায়গাগুলোতে তারা বসে আছে। এই ক্ষেত্রে যারা গণতন্ত্র প্রিয়, সম্প্রতি কিন্তু প্রধান উপদেষ্টা, আমি একটু যোগ করি, তিনি বলেছেন জালিয়াতির কথা বলেছেন, সেটি আমরা খুবই অবাক হয়েছি। ওইটা যেভাবে বলেছে, আমি এইভাবে নির্বাচনের সঙ্গে আনতে চাচ্ছি না, ওইটা ভীষণ রকম আপত্তিকর কথা উনি বলেছেন। জালিয়াতি বলতে এটা আমাদের জাতীয় চরিত্রের একটা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছে, কিন্তু এই জাতি, যে জাতি যুদ্ধ করে স্বাধীনতা আনে, যে জাতি মানে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা আনে, সেই জাতিকে জালিয়াতির জাতি। শতকরা দেখা গেল 1-2% জালিয়াতের জন্য 98% মানুষকে উনি যেভাবে চিহ্নিত করেছে, হ্যাঁ উনি জালিয়াত হতে পারেন, উনি বাস্তব বুদ্ধি থেকে বিবেচনা করতে পারেন, কারণ উনি তো বাঙালি, ডক্টর ইউনূস তো বাঙালি। আর এই এনজিওরা কি করে আমি সবাই জানি, আমি সব এনজিওকে খারাপ বলছি না, কিন্তু উনি যে কথা বলেছেন এটা জালিয়াতির জাতি, এটা ভীষণ রকম আপত্তিকর। হ্যাঁ, নির্বাচনে ভালো মন্দ সব লোকই থাকে, কিন্তু ভালোর সংখ্যা যেখানে বেশি থাকে সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা মানে খুবই কম থাকে। এই কারণে ভালোরা এটা অ্যাকসেপ্ট করে না। চেষ্টা থাকতে পারে, উদ্যোগও থাকতে পারে, কিন্তু হ্যাঁ, এই আশঙ্কা তো পার্শ্ববর্তী একটা দেশে গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, তারা গণতন্ত্রের কথা বলে। সীমাহীন লুটপাট যারা করেছে
তারাও ওই 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 ওখানে আশ্রয় পাইছে। স্বাভাবিক কারণে কেউ যদি মানে ওই পার্শ্ববর্তী দেশের সমালোচনা করে, আমি তো আশ্চর্য হব না, কারণ এই মিলিয়েই তো আমরা এই নির্বাচনের মধ্যে যাচ্ছি। ওই যে অবৈধ যে টাকা লুটপাট হয়েছে, ওই টাকা তো তাদের হাতে আছে। অবৈধ অস্ত্র, সেটা উদ্ধার হয়নি। অর্থ, অস্ত্র দুটোই মানে উল্লেখযোগ্য তো নাই, সামান্য হয়েছে কিনা তার সঙ্গে ওদের হাতে আছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সম্ভবত এই কথাটা বলেছেন, আমার কাছে খুব টেরিফিক মনে হয়েছে, যে অস্ত্র পুকুরে আছে অথবা ওদের হাতে থাকলেও ব্যবহার হবে না, আমি এটা নিশ্চিত। এরকম এরকম লেফটেন্যান্ট জেনারেল কিভাবে এটি নিশ্চিত হলেন? লেফটেন্যান্ট জেনারেল কি আধ্যাত্মিকতার মধ্যে ঢুকেছেন আমি জানি না, বাস্তব বুদ্ধি কতটুকু তাও জানি না। এই যদি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান, তাহলে আশঙ্কা তো থেকে যাচ্ছে। জি, দুদু ভাই আপনার কাছে আবারও আমি আসবো। এই পর্যায়ে অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই, তিনি এসে পৌঁছেছেন আমাদের মাঝে। আমি আপনাকে শুরু করতে চাই যে আমাদের আজকে আলোচনা হচ্ছিল যে গোলমালের আভাস একটি, আমরা সব পক্ষ থেকেই যত সময় কাছে আসছে নির্বাচনের, ততই বিষয়গুলি সন্দেহ সংশয় আরও কেউ কেউ প্রকাশ করছেন যে পাহাড়ে দিতে হবে, গোলমাল যেন না হয় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। সরকারের দিক থেকেও একটি আশঙ্কা, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে, সেই আশঙ্কা তিনি করেছেন। আপনি কি মনে করেন আসলে যে গোলমালের আভাসটা কেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সমালোচক, আমাদের রাজনৈতিক অগ্রজ শামসুজ্জামান দুদু ভাই, এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, এটি সব পক্ষ থেকে বলা তো ভালো দিক। যদি সবাই গোলমালের আসতে, তাহলে গোলমালে কিন্তু সেখানে হবে না। দেখুন, বাংলাদেশের দীর্ঘ সময় মানুষ নির্বাচনকালীন যে একটা উচ্ছ্বাস, এটা এখন আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে বেশ কিছুদিন হলো। এবং এই নির্বাচনের সব দলই তো ক্ষমতা যেতে চায়। একসময় বিএনপি জামাত ছিলাম আমরা একদিকে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছিল একদিকে। এখন ফ্যাসিবাদের পতনের পরে বিএনপি তারা আলাদা ইলেকশন করছেন কিছু দল নিয়ে, আর জামাত ইসলামী সহ 11টি দল আমরা নির্বাচনী ঐক্য করে আমরা নির্বাচন মাঠে আমরা নেমেছি। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আগ্রহ আছে, কৌতূহল আছে। জামাত ইসলামী দীর্ঘ সময় আমরা জুলুমের মধ্যে ছিলাম, বলা যায় ফ্যাসিবাদের আমলে আমাদের রাজনৈতিক অস্তিত্ব তো সংকটের মুখে ছিল। আমাদের হলো অফিসগুলো বন্ধ ছিল, সেখানে আমাদের দলের নিবন্ধন বাতিল করা ছিল, দলীয় প্রতীক ছিল না, আমরা সভা সমাবেশ করতে পারিনি। একটা নিষিদ্ধ সংগঠনের মতো আচরণ আমাদের সাথে তখন আওয়ামী লীগ সেখানে করেছিল, এবং তারা নিষিদ্ধ আমাদের করেছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে জামাতের ঐতিহাসিক উত্থান ঘটেছে। এর মূল কারণ হচ্ছে জামাত ইসলামী এত জুলুমের মধ্যে থাকার পরও কিন্তু জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাইনি। দেশের বিভিন্ন দুর্যোগের সময় জামাত ইসলামীর নেতারা তারা গ্রেপ্তারে ঝুঁকি নিয়েও তারা সেখানে, আপনি বন্যা বলেন, ঘূর্ণিঝড় বলেন, আগুন বলেন, আমরা সেখানে গিয়েছি। মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা জুলুমের মধ্যে থাকলেও আমরা জনগণের বন্ধু, জনগণকে নিয়ে আমাদের রাজনীতি। আরেকটা হচ্ছে, দেখুন, আমরা দীর্ঘ সময় আমরা মাঠে ছিলাম। জামাতের বর্তমান আমির তিনি 3 থেকে 4 বার কারাগারে, লম্বা সময় তিনি জেলখানায় পার করেছেন, রিমান্ড ফেস করেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল প্রায় 6 থেকে 7 বছর তিনি কারাগারে ছিলেন। বলা যায় সব নেতারাই দেশে ছিলেন, তারা কারাগারে ছিলেন, এবং তারা লম্বা সময় তারা হলো জেলখানায় থেকে মানবতা জীবনযাপন সেখানে করেছেন। দেখুন, ছাত্র শিবিরের, আমি তখন শিবিরের কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক, আমার সময় যিনি ছিলেন দেলোয়ার হোসেন, এখন ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচন করছেন, তিনি 54 দিন রিমান্ড ফেস করেছেন। এভাবে হিসাব পেছনের কথা আমি কথাগুলো এই জন্য বলছি, এই জন্য আপনি দেখুন যে 5ই আগস্টের পরবর্তী সময় মানুষ জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে, এবং আমাদের নেতারা যেখানে যাচ্ছেন, এই যে গত 22 তারিখ থেকে যে আমাদের নির্বাচনী সফর শুরু হয়েছে, নিঃসন্দেহে আপনি দেখেছেন, জনগণও দেখেছে, যেখানে যাচ্ছেন সে হাজার হাজার মানুষ সেখানে সমবেত হচ্ছেন, লক্ষাধিক সেখানে ছাড়িয়ে, এক জেলাতে একাধিক জায়গায় সমাবেশ, লক্ষ লক্ষ লোক সেখানে হয়ে যাচ্ছেন। মানুষের আগ্রহ কিন্তু এখন পরিবর্তনের পক্ষে, এবং জামাত ইসলাম মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে পরবর্তীতে বাংলাদেশে যদি নতুন ধারা রাজনীতি আনতে হয়, যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হয়, যদি জুলাই শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই, যদি আমরা সংস্কার প্রস্তাব চাই, তো মানুষের মধ্যে মানুষের না, এই দলটি এগিয়ে আছে, এই জোট এগিয়ে আছে, যার জন্য এখন নির্বাচনী মাঠে আমি যদি আগে শ্রদ্ধার সাথে বলি, একসময় ভাবতেন যে খুব সহজে পার হয়ে যাবেন, এটা মানুষও ভাবত, কিন্তু আসলে শেষ দিকে এসে এখন নির্বাচনী লড়াইটা অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটি কেউ বলতে পারছেন না এখন আমরাই কিন্তু ক্ষমতা আসবো, এবং জনগণের মধ্যে চিন্তা অনেক পরিবর্তন হয়েছে, সবাই এখন চায়। যেন বিএনপি এখন বলে যে নির্বাচনে সন্ত্রাস হবে,
কিন্তু সন্ত্রাস তো আসলে আমরা কখনো করি না, কিংবা যারা জামাত জোটের সাথে কেউ সন্ত্রাস করেছেন বিগত ইতিহাস কিন্তু তা বলে না। আবার আমরা বলি যে অপর পক্ষ থেকে এখানে কেন্দ্র দখল হতে পারে। এটি সবই আমরা সম্ভাবনা নিয়ে, যাতে করে ইলেকশনটা আমাদের সুন্দর হয়, যাতে করে সরকার তার আইনশৃঙ্খলা বাহিনী ভালো ইলেকশন করতে পারে। দেখুন, সব মিলিয়ে কথা হলো, আমরা গোলমাল কথা সবাই বলবো না, আমরা কেউ গোলমাল চাই না। আমরা চাই জনগণ যাদেরকেই দেখ, জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা অপোজিশনে দেয় কোনো সমস্যা নাই। যারাই জনগণের ম্যান্ডেট পাবে, যে অবস্থায় থাকুক না কেন, জনরায়ের প্রতি আমাদের সম্মান দেখাতে পারলেই কল্যাণ। কারো পক্ষে গোলমাল সৃষ্টি করা কিংবা ভোট কেন্দ্র প্রভাবিত করার চেষ্টা করা, যেমন দেখুন তোনার তারেক রহমান বলছে যে তাহাজ্জুদ পড়ে আসবেন, আমরা বলি আরো আগে আসবেন, মধ্যরাতে। এটা সবাই কিন্তু ভালো দিক। আপনারা বলছেন আরো আগে